মোহাম্মদ ইউনূসের নানা কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের তার যে জালিয়াতি, ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ফান্ড তৈরি করা, গ্রামীণ ব্যাংককে নিজের বলে চালানো, এইরকম একাধিক অভিযোগ এবং তার সমস্ত প্রমাণপত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। মোহাম্মদ ইউনূস তিনি বারবারই বলছেন যে তাকে নাকি রাজনীতি জাতাকলে ফাঁসানো হয়েছিল, অথচ তিনি কোনো কাজ করেননি। কিন্তু তার সমস্ত হিসেব নিকেশ কি কি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোর্টের তরফ থেকে কি কি বলা হয়েছিল, সেই সমস্ত প্রমাণপত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজকে দেখাবো যে শ্রম আইন ভঙ্গ করেছেন মোহাম্মদ ইউনূস। এক প্রকার বলা যেতে পারে যে আধুনিক একটা কৃতদাস ব্যবসা গড়ে তুলেছিলেন বাংলাদেশের বুকে, তারও প্রমাণপত্র এবং সেখানেও যে তিনি অভিযুক্ত তার সমস্ত হিসেব এবং কি বলা হয়েছিল সবকিছুই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। আজকে হচ্ছে আমাদের এপিসোড 4, ইউনূসের চুরির গোপন নথির যে সিরিজ আপনাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে এপিসোড 4, মানে 4 নম্বর দিন। এক এক করে তার সমস্ত জালিয়াতি আমরা তুলে ধরছি এবং যিনি এই ডকুমেন্টগুলো আমাদেরকে পাঠাচ্ছেন এবং সমস্ত তথ্যগুলো যিনি আমাদেরকে দিচ্ছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন লাইভে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা। এবং প্রত্যেক দিনই আপনি এই যে নথিগুলো আমাদেরকে পাঠাচ্ছেন এবং আমরাও সেগুলো দর্শকদেরকে দেখাচ্ছি। আজকে আমরা যে বিষয়টার দিকে নজর দেব, যে তার যে ব্যবসা এবং সেখানে শ্রমিকদেরকে তিনি টাকা দেননি, অভিযোগ উঠে আসছে। তাহলে কি এই যে কৃতদাসের মতো একটা ব্যবসা ফেদে বসেছিলেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূস? এখানে অভিযোগ বেশ গুরুতর। শুধুমাত্র যে তিনি লভ্যাংশ দেননি, অর্থ দেননি, এই ব্যাপারগুলো তেমন মানে এতটাতেই সীমাবদ্ধ না, এটার আরো বৃহৎ ব্যাপার স্যাপার আছে। এবং এই যে অভিযোগগুলো উঠেছে, মানে অভিযোগ নিয়ে আমরা কথা বলবার আগে এইটাও আপনারা একটু জেনে রাখুন যে এই অভিযোগগুলো যাতে আদালতে চলতে না পারে, অর্থাৎ যারা সংক্ষুব্ধ ব্যক্তি, গ্রিভ যারা হয়েছে, তারা তো বাংলাদেশের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা আইনের আশ্রয় লাভ পাবার অধিকার রাখে। তো এই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ যারা এই আদালতে গেলেন, তারা যাতে এই মামলাগুলো চালাতে না পারেন সেইটাকে কোয়াশ করবার জন্য তিনি আদালতে পর্যন্ত গেছেন। অর্থাৎ এই যে আপনি একটা শব্দ উল্লেখ করলেন, দাস প্রথা বা মডার্ন স্লেভারি, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, এবং এক্স্যাক্টলি ব্যাপারটা তাই ঘটেছে। এই মডার্ন স্লেভারির ব্যাপারে যখন অভিযোগ করতে গেল, অভিযোগটা যাতে না চলে, কন্টিনিউ না করে, সেইটাও তিনি কোয়াশমেন্টের জন্য আদালতে গেলেন। আদালত তাকে বলেছে যে না, মামলা চলবে, আপনাকে এনাফ সুযোগ দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হবে, আপনার পক্ষে সাক্ষী বা আপনার পক্ষে কথা বলবার যথেষ্ট অধিকার আপনার আছে, আপনি আদালতে যেতে পারবেন। কেমন? যদি আপনি ব্যাপারগুলোকে এইভাবে ধরেন, সেটা হচ্ছে যে গ্রামীণ কল্যাণের যেই কর্মচারীরা আছে, সেখানে ব্যাপারটা যেটা ছিল যে তাদের যে প্রফিট আছে, ওই প্রফিটের 5% লভ্যাংশ গ্রামীণ কল্যাণের জন্য আপনার এই যারা শ্রমিক আছে তারা পাবে। এটাই ছিল হচ্ছে তাদের কথা। এবং একটা জিনিস জেনে রাখেন, এই যে আপনার আপনি এর আগের প্রোগ্রামগুলোতে আমরা বলেছি, আপনার কি মনে আছে যে গ্রামীণ ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংকে যখন অনুদানের টাকা আসতো, ওই যে মনে আছে আমরা নোরাডের কথা বলছিলাম, সিডার কথা বলছিলাম, নরওয়ের যে প্রতিষ্ঠান থেকে ফান্ডিং আসতো নোরাড। হ্যাঁ, আপনার কি মনে আছে আমরা এটাও বলেছিলাম যে সেখানে একটা কথা কিন্তু ওই নোরাড বলেছিল এবং সিডা যারা আছে, গতকালকে আমরা সাইড নামে আরেকটা প্রজেক্টের কথা বলেছি। সেটা সজাগ বাংলাতে হচ্ছে যে যেই অনুদানটা দেশের বাইরে থেকে গ্রামীণ ব্যাংক পাচ্ছে, মাথা রাখবেন ওদের প্যারেন্ট কোম্পানি কিন্তু গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকের আস্তিন থেকে বা ওভারকোটের পকেট থেকে অনেকগুলো ছোট ছোট কোম্পানি বের হয়েছে, যেগুলো সবগুলোই অবৈধ। অর্থাৎ ইউনূস সেই কোম্পানিগুলো করতেই পারে না, কিন্তু করেছেন। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো আমরা হয়তোবা পরের পর্বে, যে কিভাবে অবৈধ কোম্পানি খুলেছেন। কিন্তু আপনি এটা জেনে রাখেন যে ওই যেই দাতা গোষ্ঠীরা আছে, দাতা গোষ্ঠীরা কিন্তু এই অনুদানের টাকা থেকে একটা টাকা কর্মচারীদের জন্য ব্যয় হবে। আমি এর একটা নথি আমাদের কাছে রয়েছে, আমি একটু প্রোডাকশন টিমকে বলবো সেই নথিগুলো চালাতে, কথা শুনতে শুনতে রোজকার মতো সেই নথিগুলো আমরা দেখাবো। বলুন। হ্যাঁ, আমরা এই আপনি যে নথিগুলোতে দেখেন, এই নথিটা একটু পরে আসছি এই আলোচনাতে, যেটা আপনার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। কিন্তু আপনি আসলে এটার মূল ব্যাপারগুলো একটু যদি শুনে রাখেন, তাহলে যেটা হবে যে
আপনার যে গ্রামীণ মানে আপনার গ্রামীণ টেলিকমের যেই দেখেন এখানে দেখুন গ্রামীণ টেলিকমের সাথে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীদের বিরোধ নিষ্পত্তি দেখেন হুম নোবেল এখানে গ্রামীণ ফোন হুম এই একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই গ্রামীণ টেলিকমটা কারা, যদি আমরা একটু পেছনে মেমোরিটাকে একটু রিফ্রেশ করি তাহলে আমরা জানবো যে গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনূস একটা অর্গানাইজেশন বানায়, সেটা হচ্ছে গ্রামীণ কল্যাণ। হুম মনে আছে তো না? একদম একদম অনেকগুলো ফান্ড এই ক্রিয়েট গ্রামীণ করেছিলেন। হুম এই গ্রামীণ কল্যাণের মতো আরেকটা অর্গানাইজেশন বা আরেকটা কোম্পানি বানায়, সেটার নাম হচ্ছে গ্রামীণ টেলিকম। একদম গ্রামীণ টেলিকম আপনার গ্রামীণ কল্যাণের থেকে আপনার অর্থ ঋণ হিসেবে নেয়। হুম ঋণ হিসেবে নিয়ে তাদের সাথে চুক্তিটা এমন হয় যে গ্রামীণ টেলিকম এই টাকাটা বিনিয়োগ করবে। কোথায় বিনিয়োগ করবে? সেটা হচ্ছে আপনার গ্রামীণ ফোনে। হুম গ্রামীণ ফোন খুবই একটা ভালো মুনাফাধারী একটা প্রতিষ্ঠান। এখানেও একটা চাঞ্চল্যকর তথ্য আপনাকে দিয়ে রাখা ভালো যে গ্রামীণ ফোন যখন প্রথম আপনার এটা চালু হয় তখন তো তারা ঋণ পেয়েছে, এই যে যেমন গ্রামীণ টেলিকম একটা বড় ধরনের ঋণ সেখানে দিয়েছে। কিন্তু আপনি কি জানেন যে গ্রামীণ ফোন আপনার 10+ মিলিয়ন টাকা ঋণ নেয় হুম আপনার জর্জ সোরোসের কাছ থেকে। একদম এই জর্জ সোরোস হচ্ছে যে পৃথিবীতে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ হয়, যেমন ইউক্রেনে হয়েছে, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করবার পেছনে যারা অর্থ ঢালে, আমি জানি না যে আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাওয়ার আছেন। ইন্ডিয়াতে তো এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সেটা একদম হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে হুম জর্জ সোরোসকে বলা হচ্ছে যে মোদী সরকারকে টপল করবার জন্য জর্জ সোরোস কাজ করে যাচ্ছে নানান পন্থাতে। যেমন আদানি গ্রুপের বিরুদ্ধে তারা একটা বড় রিপোর্ট দিয়েছে, আদানির বিরুদ্ধে কথাবার্তা বলছে। সেটা হয়তো বা ভারতের ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার, সেখানে আমি আর খুব বেশি যাচ্ছি না। কিন্তু এতটুকু জেনে রাখেন যে ভারতের মতো পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে তারা স্পর্ধা দেখাচ্ছে যে জনগণের রায়কে ম্যানিপুলেট করবার জন্য। সেই প্রতিষ্ঠান থেকেও কিন্তু ইউনূস অর্থ মোহাম্মদ নিয়েছিল। ইউনূস তো জর্জ সোরোসের ছেলের সঙ্গেও বৈঠক করেছেন অতি সম্প্রতি। এই কিছুদিন আগে বলতে গত বুধবারে, আজকে কি বার গেল, আজকে হচ্ছে শুক্রবার, গত পরশুদিন আর কি তার সাথে একদম মিটিং হ্যাঁ ছিল। এবং জর্জ সোরোসের যেই প্রতিষ্ঠান আছে ওপেন ফাউন্ডেশন মনে হয়, হুম কেমন, এই ওপেন ফাউন্ডেশনের একটা অন্যতম আপনার সুবিধাভোগী বলা যেতে পারে আপনার ইউনূস, যারা বলছে যে বাংলাদেশ থেকে যেই টাকা পাচার হয়েছে হ্যাঁ সেটা ওপেন ফাউন্ডেশন সোসাইটি হুম তারা নাকি ফেরত এনে দেবে।